আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের আরসিসির 3rd লেকচারে। তো আজকের লেকচারে আমরা মূলত বিমের যে পার্টটা এটা কমপ্লিট করে দিব। এরপরে আমরা মূলত টি বিম নিয়ে কিছু ম্যাথ দেখব। তো আজকে আমরা 4 টা ম্যাথ আর একটা ডেরিভেশন দেখব। আশা করি ক্লাসটা সবাই ভালোমতো বুঝবেন। তো আমাদের এখন কোয়েশ্চেন নং 5 এ আমরা দেখতে পাচ্ছি a rectangular beam is limited by architectural design to a width of 13 ইঞ্চ and a total depth of 24 ইঞ্চ। ঠিক আছে? আমার উইডথ দিছে 13 আর ডেপথ হচ্ছে আমার 24 ইঞ্চ। মাস্ট রেজিস্ট এ ওয়ার্কিং মোমেন্ট। এখানে আমার ওয়ার্কিং মোমেন্টের লিমিট দিয়ে দিচ্ছে যে এতটুকু রেজিস্ট করতে হবে। এফএস এর ভ্যালু দেওয়া আছে। আমরা জানি যে যখন এফএস ভ্যালু দেওয়া হয় তখন আমাদের ম্যাথটা সলভ করতে হয় ডব্লিউএসডি তে। এফ প্রাইম সি হচ্ছে 4000 এবং হোয়াট রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড ফর ফ্লেক্সিবল ডিজাইন। অর্থাৎ আমার এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলস বের করতে বলছে। অর্থাৎ আমার এখানে এটা ডিজাইনের ম্যাথ। তো আমরা হচ্ছে এখানে শুরু করি ম্যাথটা। তার আগে এখানে একটা ছোট করে নোট দিয়ে দিয়েছিলাম যে যদি আমাদের এখানে লোড দেওয়া থাকতো, অর্থাৎ এখানে তো আমার মোমেন্ট দেওয়া আছে, যদি এখানে মোমেন্টের বদলে ডেড লোড দেওয়া থাকতো সাম সর্ট অফ, ঠিক আছে? যে ডেড লোড এত আর লাইভ লোড এত, তাহলে আমাদের কি করতে হতো? আমাদের হচ্ছে দুইটা লোড যোগ করে এই সূত্রে বসাতে হতো। ঠিক আছে? WL²/8 এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য মোমেন্ট বের করার সূত্র। এখানে বসিয়ে আমরা তারপর মোমেন্ট বের করতাম। ওইটা হচ্ছে আমাদের এই মোমেন্টটা। তাহলে আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি। আমাদের স্টেপ 1 এ আমরা মূলত কি করব যে ক্যালকুলেট ডিজাইন কনস্ট্রেইনটস। আমাদের কনস্ট্রেইন যেগুলো থাকে এন, আর, কে, জে, ঠিক আছে? WSD তে সেগুলো আমরা বের করে নেব। তারা এখানে ছোট করে কি করা হয়েছে যে এফ প্রাইম সিটা কি এটা আমার হচ্ছে 4000 তাহলে আমার হচ্ছে এফ সির ভ্যালুর জন্য 0.45 ইনটু এফ প্রাইম সি ওটা লিখে এখানে আমার 1.8 কেএসআই বের করে নেওয়া হয়েছে। তো ফার্স্ট আমরা কি করলাম? মডুলার রেশিও বের করলাম ES/EC। এটা দুইটা ভ্যালু কিন্তু মুখস্থ। এইখানে জাস্ট আমরা এফ প্রাইম সির ভ্যালুটা বসাই 4000। যদি 3000 থাকতো 3000 বসাতাম এবং লাস্টে রাউন্ড ওভার করে নিই 8। স্ট্রেস রেশিও FS/FC 11.11। নিউট্রাল এক্সিস ডেড ফ্যাক্টর কে এর ভ্যালু n/n+1 এটা হচ্ছে 0.418। লিভার আর্ম ফ্যাক্টর 1 - k/3 0.861। তো আমরা সবগুলো ভ্যালু বের করে নিয়েছি। এখন আমরা যাব স্টেপ 2 তে। স্টেপ 2 হচ্ছে আমাদের চেক ইফ ডাবলি রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। ডাবলি রিইনফোর্সমেন্ট কি? ডাবলি রিইনফোর্সমেন্ট বলতে বোঝানো হয় যে আমরা তো নরমালি টেনশন জোনে স্টিল দেই, কিন্তু এই টেনশন জোনে স্টিল দেওয়া সত্ত্বেও আমাদের মোমেন্টটা রেজিস্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের এই উপরের পোর্শনটাতে আমাদের স্টিল দিতে হয়। তো এই দুই সাইডে স্টিল দেওয়াকে বলা হয় ডাবলি রিইনফোর্সমেন্ট। অর্থাৎ কম্প্রেশন জোনেও স্টিল দেওয়া হয় ডাবলি রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? এই যে এটা এখানে লেখা আছে। তো আমাদের ফার্স্টে কি করতে হবে? আমাদের ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হচ্ছে 2 লেয়ারে, আমাদের হচ্ছে এখানে আমরা 2 লেয়ারে স্টিল দিয়েছি। এটা হচ্ছে আমরা ফার্স্টেই অ্যাজিউম করে নিয়েছি যে আমাদের রিইনফোর্সমেন্ট ইজ প্লেসড ইন 2 লেয়ার। এই যে এখানে যে 2 লেয়ার আছে এটা কিন্তু ডাবলি রিইনফোর্সমেন্ট বিম না। ডাবলি রিইনফোর্সমেন্ট মানে নিচে টেনশনের স্টিল থাকবে, উপরে কম্প্রেশনের স্টিল থাকবে। আর নিচের এখানে যে দুইটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে 2 লেয়ার্স। ঠিক আছে? এটা ওইটা না। তো আমরা হচ্ছে ফাইন্ড ইফেক্টিভ ডেপথ। এখন আমাদের 2 লেয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা মুখস্থ জিনিস যে যখন আমরা 2 লেয়ার দিব আমাদের টেনশন জোনে, তখন আমরা ইফেক্টিভ ডেপথের টোটাল ডেপথ থেকে 4 ইঞ্চ মাইনাস করে দেব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু। সো আমাদের টোটাল ডেপথ ছিল হচ্ছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি থেকে আমরা 4 ইঞ্চ মাইনাস করে দিয়েছি, আমাদের এসেছে 20। ঠিক আছে? এই 20 হচ্ছে আমার এই যে এখানে আমার একটা স্টিল আছে, এই স্টিল আছে। এই যে এর মধ্যবর্তী যে ডিসটেন্সটা, এই যে একদম মাঝের যে রেখাটা, এই মধ্যবর্তী ডিসটেন্সটা থেকে একদম টপ পোরশন পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমার ডি ভ্যালুটা। ঠিক আছে? এখন আমরা দেখি যে ক্যালকুলেট ম্যাক্সিমাম মোমেন্ট ক্যাপাসিটি অফ এ সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম। সো এখন আমরা দেখব যে আমাদের এই বিমটা যদি সিঙ্গলি রিইনফোর্সমেন্ট হতো তাহলে সে কতটুকু মোমেন্ট ম্যাক্সিমাম রেজিস্ট করতে পারত। তো সেটার জন্য সূত্র হচ্ছে হাফ ইনটু এফসি জেকে বিডি স্কয়ার। সব ভ্যালু বসানো হলো। উত্তরে আসলো 1684 পাউন্ড ইঞ্চ। সো সরি, কিলো পাউন্ড ইঞ্চ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কম, অনেক কম। আমাদের দরকার হচ্ছে 2530 রেজিস্ট করা, কিন্তু সিঙ্গলি দিলে সে রেজিস্ট করতে পারবে 1684। তাহলে কি আমার এখানে অবশ্যই ডাবল রিইনফোর্সমেন্ট বিম লাগবে। এরপরে আমরা আসি হচ্ছে ক্যালকুলেট স্টিল ফর টেনসাইল জোন। সো আমাদের এখন কি? আমাদের টেনসাইল জোনের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কোনটা কি। আমাদের এখানে ডি বলতে বোঝানো হয় টপ পোরশন থেকে টেনসাইল দুইটা রডের মাঝের অংশটুকু, আর ডি প্রাইম বলতে বোঝানো হয় কম্প্রেশন জোনের একদম মিডল পয়েন্ট থেকে টপ পোরশনের ডিসটেন্সটুকু। সো আমরা এক্সট্রা মোমেন্ট M2, এখানে আমরা M2 লিখলাম যে আমাদের এখন এক্সট্রা মোমেন্ট কতটুকু লাগবে। আমাদের এক্সট্রা মোমেন্ট লাগবে হচ্ছে মাইনাস করে দিলাম 2530 মাইনাস সিঙ্গেল থেকে যে অংশটুকু আমরা পেয়েছিলাম, এই যে সিঙ্গেল থেকে যা পেয়েছিলাম সেই ভ্যালুটা মাইনাস করে দিলে আমার এক্সট্রা থাকতেছে হচ্ছে 846। তো এই 846 কে কনসিডার করে আমার হচ্ছে ডাবলি রিইনফোর্সমেন্টটা ডিজাইন করতে হবে। তো আমরা ফার্স্টে প্রাইমারি টেনশন স্টিলটা নিব। প্রাইমারি মানে হচ্ছে আমার যেটুকু সিঙ্গলি রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা করতে পারি। তো এই ভ্যালুটাই আমরা এখানে তাহলে ইনপুট দিব M1/Fs যে ডি ভ্যালুগুলো সব আমরা ইনপুট দিয়েছি এবং আমার এখানে এসেছে 4.89 ইঞ্চি স্কয়ার। এখন আসবে আমার সেকেন্ডারি টেনশন স্টিল, যেটা মূলত আমার এই এক্সট্রা পোরশন দ্বারা কভার হচ্ছে। সো আমরা কি করলাম? আমরা সেকেন্ডারি স্টিলের জন্য আমাদের যে ডির ভ্যালুটা, এই ডির ভ্যালুটা এখানে ইম্পর্টেন্ট হয়ে আসে, ডি এবং ডি প্রাইম। তো এই যে আমি যেটা শুরুতে এক্সপ্লেন করেছি ডি এবং ডি প্রাইম কি, সেইভাবে আমরা ডি এবং ডি প্রাইমের ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এখানে উল্লেখ্য হচ্ছে ডি প্রাইমের ভ্যালু আমরা এভারেজে 2.5 ইঞ্চ ধরে নেই। ঠিক আছে? এটাও 2.5 ইঞ্চ। আগেরটা আমরা বলেছিলাম যে এই ডির জন্য আমরা টোটাল থেকে 4 ইঞ্চ স্ট্যান্ডার্ড মাইনাস দিই, আর এই ডি প্রাইমটা আমাদের কিছু না বলা থাকলে 2.5 ইঞ্চ আমরা ধরে নিই। তাহলে আমরা এখানে এই 846টা অর্থাৎ এক্সট্রা মোমেন্ট ইউজ করে আমরা আমাদের সেকেন্ডারি টেনশন স্টিলেরও পেয়ে গেলাম। এখন কি করবো? এখন জাস্ট দুইটা যোগ করে দেবো। দুইটা যোগ করে দিলে আমাদের হচ্ছে টোটাল টেনশন স্টিলটা চলে এসেছে। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে কম্প্রেশন স্টিল। তো কম্প্রেশন স্টিলের জন্য ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমাদের কম্প্রেশন স্টিলের স্ট্রেসটা কত আসে।
স্ট্রেসের সূত্র এটা। আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। যা, যা লেখা আছে ভ্যালুগুলো বসালে আমার আসতেছে 20.14 KSI। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে যে আমাদের কোয়েশ্চেনে আমাদের স্টিলের যে এফএস এর ভ্যালু সেটা কত দেওয়া ছিল? আমাদের স্টিলের এফএস এর ভ্যালু দেওয়া ছিল 20 KSI। আর আমাদের এফএস প্রাইম হচ্ছে 20.14 KSI। তো যখন আমাদের ২ টা ভ্যালু এরকম আসে তখন আমাদের যেই ভ্যালুটা সবচেয়ে কম, এফএস এবং এফএস প্রাইমের মধ্যে যেই ভ্যালুটাই কম সবচেয়ে আমরা তাকেই হচ্ছে ইউজ করবো আমাদের সেফটির জন্য। কারণ কম এই ক্ষেত্রে যদি আমরা কমকে ইউজ করি তাহলে সেটাই আমাদের সেফটি ফ্যাক্টর মিট করবে। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা করব যে আমাদের হচ্ছে ক্যালকুলেট কম্প্রেশন স্টিল এরিয়া। আমরা মেইন পোরশনে চলে এসেছি। স্টিল এরিয়ার জন্য সূত্র হচ্ছে M2/Fs d - d প্রাইম। তাহলে আমরা আগের মতো 20 - 2.5 আর M2 এর জায়গায় আমাদের যে এক্সট্রা মোমেন্টটা ছিল সেটাই জাস্ট বসবে এখানে। ইনটু যা, যা ছিল তাই বসিয়ে দিলাম 2.42 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা ২ জায়গারই আমরা এখন পেয়ে গিয়েছি কনভার্ট দ্য রিকোয়ার্ড স্টিল এরিয়া। ঠিক আছে? আমাদের হচ্ছে টেনশনের জন্য এইটুকু লাগবে 7.31 ইঞ্চি স্কয়ার আর হচ্ছে কম্প্রেশনের জন্য আমাদের এইটুকু স্টিল লাগবে। তাহলে আমরা টেনশনে কি করলাম? টেনশনে আমরা ৬টা ১০ বার ইউজ করলাম। ঠিক আছে? ৬টা ১০ বার ইউজ করলে আমার এখানে 7.62 ইঞ্চি স্কয়ার আমাদের কভার হয়ে যাচ্ছে। আর কম্প্রেশন জোনে আমরা ২টা ৯ বার ইউজ করলাম আর একটা ৮ বার ইউজ করলাম। এতে আমাদের মোট আসতেছে হচ্ছে 2.79 ইঞ্চি স্কয়ার। এতেও আমাদের খুব ইজিলি 2.42 কভার হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই চিত্রটা। ঠিক আছে? এই চিত্রে সবকিছু দেওয়া আছে। আপনারা খুব সুন্দর মতো দেখে নিবেন। তো এখানে আরকি ডিটেইল লেআউটটা আবার সেম ভাবে লিখে দিয়েছি। তো এখন আমরা আবার নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে যাওয়ার আগে একটা উইটনি স্ট্রেস ব্লক নামের একটা থিওরি চলে এসেছে। এটা আসলে কি আমরা ছোট করে একটু দেখব। বেশি এখানে বোঝার কিছু নেই। তো উইটনি স্ট্রেস ব্লকে আমরা মূলত দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের একটা বিম। ঠিক আছে? এই বিমটার উপরে একটা মোমেন্ট দেওয়া আছে। এই মোমেন্টটা দেওয়ার ফলে এই সেকশন ছবিতে আসলে আমরা কি দেখতে পাই? সেকশন ছবিতে আমরা দেখতে পাই যে আমাদের এখানে যে একদম নিউট্রাল অ্যাক্সিসটা আছে মাঝখান দিয়ে, নিউট্রাল অ্যাক্সিসের উপরে আমাদের একটা কম্প্রেশন জোন তৈরি হয়েছে। ঠিক আছে? এবং নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন জোন এবং এখানে যে আমরা একটা স্টিল রড দেখতে পাচ্ছি, রডের সেন্টার থেকে একদম টপ পোরশন টুকু এটুকু ডিসটেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি, যেটাকে আমরা ইফেক্টিভ ডেপথ বলে থাকি। আর টোটাল টুকু আমার এইচ। জাস্ট আমরা এই চিত্র থেকে এইটুকুই আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারলাম। এরপরে আমাদের আসছে সেকেন্ড চিত্র স্ট্রেইনের। ঠিক আছে? দ্য ডিফরমেশন। এখানে আমার কি বলতেছে যে এপসাইলন সিইউ এটা আমার কি বলছে 0.003। দিস ইজ এ স্ট্যান্ডার্ড রুল অফ থাম্ব। উই অ্যাজিউম কংক্রিট ফেইলস অর ক্রাশেস অনস ইট রিচেস দিস স্পেসিফিক স্ট্রেইন। অর্থাৎ এই পরিমাণ স্ট্রেইন পর্যন্ত যখন কংক্রিট রিচ করে তখন কংক্রিটটা কি করে? ক্র্যাশ করে যায়। এই জিনিসটা আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড থাম্ব রুল থেকে জানতে পারি। আর নিউট্রাল অ্যাক্সিস সি আমার এখানে বলে দিচ্ছে যে এই যে এখানে যে সি যে ডিসটেন্সটুকু দিচ্ছে এটা হচ্ছে আমার কি নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্সটা বলতেছে। দ্য পয়েন্ট ওয়ার ডায়াগোনাল লাইন ক্রসেস দ্য ভার্টিক্যাল লাইন। অ্যাট দিস ডেপথ দেয়ার ইজ জিরো স্ট্রেস। মানে যে এই পয়েন্টটাতে কোনো স্ট্রেস বিলং করে। স্বাভাবিক এখানে আমরা দেখতেছি ম্যাক্সিমাম, নিচেও ম্যাক্সিমাম দেখতেছি। এই মাঝখানে একদম জিরো। এখানে কোনো স্ট্রেস বিলং করে না। আর এপসাইলন এস অর এপসাইলন টি দ্য স্ট্রেইন অকারিং ইন দ্য স্টিল অ্যাট দ্য বটম। মানে স্টিলের বটমে কি স্ট্রেন ঘটতেছে সেই অ্যামাউন্টটা এখান দ্বারা আমরা প্রকাশ করতে পারি। দেন আসতেছে হচ্ছে আমাদের এই থার্ড চিত্রটা যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্ট্রেস। ঠিক আছে? এই অ্যাকচুয়াল স্ট্রেসে কি ঘটতেছে? এখানে আমরা দেখতে পাই এখানে একটা কার্ভ তৈরি হয়েছে, তাই না? এই যে এখানে একটা কার্ভ তৈরি হয়েছে। এই কার্ভটা কি বলছে? ইন রিয়ালিটি কংক্রিট রেজিস্ট্যান্স ইজন্ট ইউনিফর্ম। কংক্রিটে যখন আমার প্রেসার পড়ে কংক্রিট সেটাকে রেজিস্ট করে কিন্তু সেটাকে একদম ইউনিফর্মলি রেজিস্ট করে না। সে একটা কার্ভের মতো রেজিস্ট করে। অর্থাৎ একটা জায়গায় যদি আমি প্রেসার দেই ওই জায়গাটাতে প্রেসারটা অনেক বেশি হয়। ঠিক আছে? ব্যাপারটা এরকম ভাবে এই জায়গাটাতে অনেক বেশি প্রেসার পড়ে, এই জায়গাটা দেখা যাচ্ছে অনেক কম। এই যে এরকম কার্ভের মতো করে প্রেসারটা ছড়িয়ে পড়ে। তো এটা কি ইউনিফর্ম না, যেরকম একদম ইউনিফর্ম যে হবে এরকম না ব্যাপারটা। সো এই জিনিসটা কার্ভের মতো করে হয়। এখন ঘটনাটা হলো যে এই কার্ভ কিন্তু ক্যালকুলেশন করা কঠিন এবং এই কার্ভকে ক্যালকুলেশন সহজ করার জন্যই হুইটনি আমাদের জন্য একটা ফর্মুলা ডেভেলপ করে দিয়েছে। তো সেটা আর কি পরের স্লাইডটাতে দেখবো। এটা আমরা ক্লিয়ার করে নিই শেষ পর্যন্ত করে। তো এখানে আমরা বলছি যে ইট ফলোস এ প্যারাবোলিক শেপ দ্যাট পিকস এট ম্যাক্সিমাম স্ট্রেংথ এফ প্রাইম সি। এই যেটা হচ্ছে আমার এফ প্রাইম সি, এখানে হচ্ছে আমার কি পিক স্ট্রেংথটা আমরা দেখতে পাচ্ছি। দেন বলছে যে এফআর মডুলাস অফ রাপচার, এ টাইনি বিট অফ টেনশন ইন দ্য কংক্রিট হ্যান্ডেলস এট দ্য বটম বিফোর ইট ক্র্যাকস। ইন মোস্ট ডিজাইনস উই ইগনোর দিস অ্যান্ড অ্যাজিউম দ্য কংক্রিট ক্যারিজ জিরো টেনশন। এখানে যে এফার্টটা দিচ্ছে, ঠিক আছে, এই এফার্টটা আসলে অনেক ক্ষেত্রে আমরা ধরি না। ঠিক আছে? এটা অনেক সময় আমরা ইগনোর করে দিই যে আমাদের আসলে কংক্রিটটা কোনো টেনশনই ক্যারি করে না, কংক্রিটটা পুরাটাই হচ্ছে আমার কম্প্রেশনই ক্যারি করতেছে। এটা আমরা আর কি ধরে নিই। এটা অ্যারাউন্ড কত 10% এর মতো হয়তো, এজন্য আর কি আমরা ইগনোর করে ফেলি। ASFY, ঠিক আছে, একদম নিচের অংশ। এটা কি বলছে? দ্য টেনশন ফোর্স প্রোভাইডেড বাই দ্য স্টিল। এটা হচ্ছে পিওর আমার একটা টেনশন ফোর্স যেটা আমরা স্টিল থেকে পাচ্ছি, এরিয়া ইন্টু ইয়েল্ড স্ট্রেংথ। এরপরে হচ্ছে আমার এইখানে যে জিনিসটা আমরা পেলাম, যেটাকে আমি বললাম যে হিসাব করা অনেক কঠিন, সেটাকে সলিউশন করার জন্য হুইটনি কি করলো? এই সিম্পল কার্ভটাকে একটা সিম্পল রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করে, সিম্পল কার্ভকে সিম্পল রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করে দিল। তো এই রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে 0.858 এফ প্রাইম সি, এটা হচ্ছে আমার তখন হচ্ছে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা সেটা হয়ে গেল। আগেরবার কিন্তু এটা এফ প্রাইম সি ছিল, কিন্তু যখন আমি এটাকে ইউনিফর্ম করে দিলাম তখন এটা 85% বা 0.85 এফ প্রাইম সি হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার হুইটনি আসলে আবিষ্কার করেছে যে কিভাবে এটাকে আমরা এখানে কনভার্ট করেছি। আর এখানে আমার যে এর ভ্যালুটা, এই এ হচ্ছে আগেরবার কিন্তু এটার যেটুকু ডিস্টেন্স ছিল এটা সম্ভবত সি পর্যন্ত ডিস্টেন্স ছিল। ঠিক আছে? এটা ছিল সি, এখন কিন্তু আর সি নেই, এখন এটা আরেকটু ছোট হয়ে গেছে, এখন এটা এ পর্যন্ত আছে। মানে এর ভ্যালুটা কি? এই যে এর ভ্যালুটাই হচ্ছে আমার β1 ইনটু সি, যেখানে β1 হচ্ছে আমার একটা অ্যাডজাস্টিং ফ্যাক্টর বলতে পারি। এটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম, β1 এর বিভিন্ন ভ্যালু হয়, ওইটা মূলত এই যে এখানে কাজে লাগে।
আর সি হচ্ছে এখানে আমার এই সেন্ট্রয়েড থেকে আর কি টপ যে ডিস্টেন্স সেটা আর কি। সো এটা হচ্ছে আমার এর ভ্যালু, ঠিক আছে? আর এরপরে আমার আসছে ফোর্স লাস্টে, কম্প্রেশন আর টেনশন। এখানে আর কি বলছে যে কম্প্রেশন কি আমার মেইন এদিকে সব পুশ করতেছে, টেনশন আমার এদিকে পুশ করতেছে। আর এই দুইটা ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি আমার সমান, ঠিক আছে? এবং এই দুইটা ভ্যালু সমান ধরেই আমার হচ্ছে স্ট্রেস ব্লকের যে ইকুয়েশন সেটা আমার ডেভেলপ হয়। আর এই উপরে আমি একটু লিখে রেখেছি যে আমার হচ্ছে a প্রাইম ইকুয়ালস টু a/2, এই অংশটা বোঝানোর জন্য আর কি কম্প্রেশন লোডটা কই পড়ে। এই জিনিসটা আর কি আমাদের লাগবে যখন আমরা ডেরিভেশনটা বুঝবো। তো আমি আর কি এই ভিডিওতে ডেরিভেশনটা অত ভালো মতো বুঝাবো না, কারণ এই ডেরিভেশনটা অতটা ইম্পর্টেন্ট না। এটা জাস্ট আমি দেখানোর জন্য এখানে দিচ্ছি যে আমার টেনশন ফোর্স হচ্ছে as ইনটু fy, আমার কম্প্রেশন ফোর্স হচ্ছে 0.85 ইনটু f প্রাইম c ইনটু b ইনটু a, লিভার আর্ম হচ্ছে d মাইনাস a/2। তাহলে হচ্ছে আমার কি, যদি আমি মোমেন্টে কনভার্ট করতে চাই, এটার সাথেও লিভার আর্ম গুণ দিয়েছি, এটার সাথেও লিভার আর্ম গুণ দিয়েছি, তাহলে আমার থাকতেছে হচ্ছে এটা, এই দুটা। এখন আমি জানি যে এটা আর এটা সমান। তো এটা আর এটা সমান হওয়ার কারণে দুই সাইডে সমান লিখে ডিরেক্ট আমি এর ভ্যালুটা কি করলাম, বের করলাম। এর ভ্যালুটা বের করে আমার সরাসরি সূত্র চলে আসতেছে। এই সূত্রটা দিয়েই আমরা ম্যাথগুলো করে থাকি। তো আমরা এখন প্রবলেম 6 এ আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ রেক্ট্যাঙ্গুলার বিম দ্যাট মাস্ট ক্যারি এ সার্ভিস লোড, লাইভ লোড অফ 2.47 কিলো পাউন্ড পার ফিট। মানে এখানে হচ্ছে আমার ওই যে লোড দিয়ে দিচ্ছে, আগেরবার তো ডিরেক্ট মুভমেন্ট দিছিল, এবার হচ্ছে লোড দেওয়া। ডেড লোড দেওয়া হচ্ছে 1.05 কিলো পাউন্ড পার ফিট অন অ্যান 18 ফিট স্প্যান, ঠিক আছে? মানে এরকম সাপোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে আমার কি 18 ফিট, আর এর উপরে লাইভ লোড আর হচ্ছে ডেড লোড দিয়ে দিচ্ছে। ডিজাইন ইজ দ্য লিমিটেড টু 10 ইঞ্চ উইথ অ্যান্ড 20 ইঞ্চ ডেপথ। 10 আর 20 হচ্ছে, এদিকে হচ্ছে আমার 10 আর কি। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড স্টিল ইফ এফ প্রাইম সি 4000 psi এন্ড এফ ওয়াই হচ্ছে 60,000 psi। এখানে এফ ওয়াই দিছে মানেই আমরা জানি যে এটা হবে হচ্ছে আমাদের ইউএসটি, ঠিক আছে? তো আমরা এখন ম্যাথটা শুরু করি। আমাদের এই ম্যাথে মূলত সেম ডিজাইনের ম্যাথ। আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে ক্যালকুলেশন করে নেব লোডের। তো লোডের ক্যালকুলেশনের জন্য ইউএসডিতে আমরা জানি যে 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। তো আগে লোডটা আমরা নিয়ে নিলাম। লোডটা নেওয়ার পরে লোডের ভ্যালুগুলো বসিয়েছি, লোডের ভ্যালুগুলো বসিয়ে এত কিলো পাউন্ড পার ফিট পেয়েছি। এটা কিন্তু ডিরেক্ট লোড না, এটা হচ্ছে এত কিলো পাউন্ড পার ফিট। তো এই লোডটার ভ্যালু আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই ডাব্লুতে এন্ট্রি করতে হবে। তো এই ডাব্লুতে এন্ট্রি করার পরে এল স্কোয়ার, যেটাই এল এর জায়গায় আমাদের বসাতে হবে স্প্যানের লেন্থ, সেটা হচ্ছে ফিটে থাকবে। তো স্প্যানের লেন্থ ফিটে বসিয়ে আর দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 211 কিলো পাউন্ড ফিট। এটা হচ্ছে আমার মোমেন্ট। এখানকে আমি যদি 12 দিয়ে গুণ দিই তাহলে আমি হচ্ছে কিলো পাউন্ড ইঞ্চিতে পাবো। এটাই হচ্ছে আমার লাগবে সামনে। তো আমরা ইঞ্চিতে কনভার্ট করব। এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 2532, আমরা আসলে অনেকটা বুঝে এমনি বুঝতে পারি এরকম ভ্যালু দেখলে, যেটা আসলে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম হিসেবে আমার ব্যবহৃত করতে হবে। কিন্তু তখন আমাদের তো ক্যালকুলেশনে দেখাতে হবে। সো আমরা কি সেই কাজটাই করব। তো এখন আমরা কি করব, নাও উই মাস্ট চেক যে এটা কি ডাব্লিউ রিইনফোর্সমেন্ট কিনা। তো আমরা উই এজিউম দ্য ইফেক্টিভ ডেপথে আমি কি বলেছিলাম যে আমাদের মেইন যে টোটাল ডেপথ সেখান থেকে আমরা 4 মাইনাস করব। মেইন আমার টোটাল ডেপথ হচ্ছে 20, 4 মাইনাস করে থাকে 16। এটা হচ্ছে আমার এখানে ইফেক্টিভ ডেপথ। এরপরের পেজে ক্যালকুলেশনের আগে আমি একটা টার্মিনোলজি চার্ট দিয়েছি। জাস্ট চার্টটা হালকা একটু দেখে রাখা, আমরা এটাতে বারবার ফিরবো আর কি। এম মানে হচ্ছে আমার জাস্ট মোমেন্ট, যেটা হচ্ছে আমরা WL²/8 থেকে পেয়ে থাকি। আর এম ইউ মানে হচ্ছে আমার ডিজাইন ক্যাপাসিটি, যে আমার বিমটা আসলে কতটুকু লোড আসলে নিতে পারে, ঠিক আছে? আর MN1 এটা হচ্ছে আমার এক্সিস্টিং নমিনাল মোমেন্ট, অর্থাৎ আমার বিমটার সর্বোচ্চ সক্ষমতা কত, এটা হচ্ছে আমি এটা দ্বারা বুঝি। আমি যদি একটু ছোট করে বুঝাইতে চাই যে এটার মধ্যে আসলে পার্থক্য কি, এটা হচ্ছে অনেকটা আপনি মনে করেন যে আপনার হচ্ছে 100 কেজি নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে? কিন্তু 100 কেজি নিলে আপনার শরীরের হাড্ডি ভেঙে যায়। সেই 100 কেজি ভ্যালুটা হচ্ছে আপনার এক্সিস্টিং নমিনাল মোমেন্ট। আপনাকে আমি বললাম যে আচ্ছা আপনার কত কেজি ওজন নিলে আপনার শরীরে হাড্ডি ভাঙবে না, আপনি বললেন সেটা হচ্ছে 90 কেজি। তো ওই যে 90 কেজি হচ্ছে আপনার ম্যাক্সিমাম লিমিট, যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, ওইটা হচ্ছে আপনার ডিজাইন ক্যাপাসিটি, ঠিক আছে? এই নমিনাল মোমেন্টকেই একটা আমাদের ফ্লেক্সারাল স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দ্বারা গুণ করলে আমরা ডিজাইন ক্যাপাসিটি পেয়ে থাকি। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড নমিনাল মোমেন্ট, অর্থাৎ আমার কতটুকু নমিনাল মোমেন্ট প্রয়োজন, এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করার সময় আমাদের লাগে। আর এই যে MN2, এটার মানে হচ্ছে এক্সট্রা নমিনাল মোমেন্ট, অর্থাৎ আমার ক্যালকুলেশন শেষে যদি এক্সট্রা নমিনাল মোমেন্ট থেকে থাকে, যেটা আমার লাগবে বা বেঁচে গেছে, সেটা নিয়ে আমরা কিভাবে ডিল করবো সেটা আমরা হচ্ছে সামনে ম্যাথটা করতে নিলে বুঝতে পারবো। তো চেক ইফ ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম ইজ রিকোয়ার্ড, আমরা চেক করবো। তো উই ফাইন্ড দ্য ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও রো ম্যাক্স টু সি হাউ মাচ দ্য মোমেন্ট ক্যান অ্যালোন হ্যান্ডেল দ্য টেনশন। আমরা এখন আগে কি করবো, আগে আমরা বের করবো ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, আমাদের মোমেন্ট কতটুকু হ্যান্ডেল করতে পারে এই জন্য। তো ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিওর জন্য সূত্র হচ্ছে 0.85 বিটা 1 ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে যখন আমরা ডিজাইনের ম্যাথ করবো, এপসাইলন টির ভ্যালুটা আমরা হচ্ছে 0.005 ইউজ করবো। যখন আমরা অ্যানালাইসিসের ম্যাথ করবো, অর্থাৎ যখন আমার হচ্ছে ডিজাইন করা লাগবে না, বিমের রিইনফোর্সমেন্ট বের করতে হবে না, ওই সময় আমার হচ্ছে এপসাইলন টির ভ্যালুটা 0.004 ব্যবহার করবো। উল্লেখ্য যে এই ভ্যালুগুলো কিন্তু আমরা একমাত্র যখন ইউএসডিতে ম্যাথ করি তখনই লাগে, আমাদের কিন্তু ডাব্লিউএসডিতে ম্যাথ করার সময় এই ভ্যালুগুলোর প্রয়োজন পড়ে না। তো আমরা ম্যাথের ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বিটা 1 এর ভ্যালুর ব্যাপারে কিন্তু আমি বলে রেখেছিলাম সেই আমার ফার্স্ট ভিডিওতে, যে বিটা 1 কখন কি হয়। নর্মালি যখন আমাদের কংক্রিটের স্ট্রেংথ 4000 হয়, তখন আমরা বিটা 1কে 0.85 ইউজ করি, এবং 4000 এর উপরে যত যাবে আমাদের বিটা 1টা চেঞ্জ হবে। আমরা সামনে আরেকটা ম্যাথ আছে, ওখানে দেখবো যে বিটা 1টা কিভাবে চেঞ্জ হয়। তো এই ম্যাথে আমরা যা আছে তাই নর্মালি আগাই। এখানে আমার ভ্যালু এসেছে হচ্ছে 0.0181, এটা হচ্ছে আমার স্টিল রেশিও ম্যাক্সিমাম। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম স্টিল এরিয়া। এখন আমার তাহলে ম্যাক্সিমাম স্টিল এরিয়াটা বের করতে হবে। ম্যাক্সিমাম রেশিওকে বিডি দিয়ে গুণ দিলাম, বি হচ্ছে আমার ডেপথ, বি হচ্ছে আমার উইড, আর ডি হচ্ছে আমার ডেপথ।
তো এই দুটো দিয়ে গুণ দেওয়ার ফলে আমার আসছে, এখানে কিন্তু খেয়াল করতে হবে এটা কিন্তু আমার ইফেক্টিভ ডেপথ, টোটাল ডেপথ 2.9 ইঞ্চি স্কয়ার। ওকে, এটা আমি পেয়ে গেলাম। ক্যালকুলেট দ্য ডেপথ অফ দ্য ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার স্ট্রেস ব্লক। ওই যে আমরা যে উপর থেকে ডেরিভেশন করে এনেছি এ, ওই ভ্যালুটা আর কি এখানে, ওইটার সূত্র আর কি এখানে বসাতে হবে। AS1 ইন্টু FY 0.85 F প্রাইম CB সবগুলো আমরা বসালাম, ঠিক আছে, সবগুলো আমাদের কাছে আছে। FY কিন্তু আমাদের স্টিলের যে স্ট্রেসের ভ্যালু সেটা। সো বসানোর পরে আমাদের হচ্ছে এটা এই এর ভ্যালুটা আসতেছে 5.12 ইঞ্চি, ঠিক আছে, 5.12 ইঞ্চি এখানে আমার এসেছে। এবার আমরা বের করবো ক্যালকুলেট নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি। ওই যে যেটুকু শক্তি নিলে আমার হাড্ডিটা ভেঙে যাবে, ঠিক আছে, ওই ভ্যালুটা, যে আমি তুলতে পারি কিন্তু আমার হাড্ডি ভাঙবে। তো ওই ভ্যালুটা আমার আসছে হচ্ছে, এখানে আমি সূত্র, এখানে আবার সূত্র লিখেছি এবং সূত্রের ভ্যালুগুলো সব বসানো হয়েছে। এগুলো আর কি ভ্যালু বসানো, এগুলো বোঝানোর কিছু নেই। ভ্যালুগুলো বসানোর পরে আমার ভ্যালু এসেছে 2338 কিলো পাউন্ড ইঞ্চ। এখন আমরা দেখবো হচ্ছে দ্য আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি, ওই যে যেটুকু নিলে আমার হাড্ডি ভাঙবে না। এটা নিলে তো আমার হাড্ডি ভাঙবে, এটা আমরা বলে এসেছি। আর এখান থেকে আমি কি বলছিলাম যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর গুণ দিলে আমরা হচ্ছে সেফ লিমিটটা পাবো, যেটা আর কি আমার জন্য হাড্ডি ভাঙবে না বলে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম আর। সো ওইটার ভ্যালু হচ্ছে 0.9 দিয়ে গুণ দিলে 2104 কিলো পাউন্ড ইঞ্চ। তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে স্ট্রেংথ সেটা। এখন ঘটনা হলো যে আমার এই অ্যাকচুয়াল যেটা, সেটা কি আমার মেইন যে মোমেন্ট সেটা হচ্ছে কম নাকি বেশি, মানে মেইন আমার যেটা লাগবে, আমার লাগবে হচ্ছে 2532 আর আমার অ্যাকচুয়ালটা হচ্ছে 2104। সো এটা কি, এটা অনেক কি কম, যেহেতু কম এর মানে আমার কি এখানে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট লাগবে, কারণ আমার এখানে কি ঘাটতি আছে। এরপরে আমরা কি করবো, যেহেতু ডাব্লিউ রিইনফোর্সমেন্ট লাগবে, তাহলে আমরা এখন কি ক্যালকুলেট এক্সট্রা মোমেন্ট এন্ড কম্প্রেশন স্টিল। এখন আমার এক্সট্রা মোমেন্ট তাহলে কতটুকু সেটা আমরা এখন বের করবো। তো এই কেসে এক্সট্রা মোমেন্ট বের করার জন্য আমরা MN2, ঠিক আছে, এখানে যে আমরা লিখে রেখেছিলাম MN2 এক্সট্রা নমিনাল মোমেন্ট, সূত্র হচ্ছে রিকোয়ার্ড মোমেন্ট মাইনাস হচ্ছে MN1, মানে হচ্ছে আমার এক্সিস্টিং নমিনাল মোমেন্ট থেকে মাইনাস দিতে হবে। তো রিকোয়ার্ড মোমেন্টের সূত্র ছিল হচ্ছে মেইন মোমেন্ট ডিভাইডেড বাই 5 হচ্ছে আমার রেজিস্ট্যান্ট রিডাকশন ফ্যাক্টর যেটা ছিল 0.90। তো এটা দিয়ে ভাগ দিয়ে আমরা হচ্ছে এখানে রিকোয়ার্ড নমিনাল মোমেন্ট যেটা সেটা পেয়েছি, মাইনাস হচ্ছে আমার MN1, মানে যেখানে যে আমরা এক্সিস্টিং নমিনাল মোমেন্ট ছিল সেটা পেয়েছি। তো রিকোয়ার্ড থেকে এক্সিস্টিং যদি আমি মাইনাস দিয়ে দিই, তাহলে আমার থাকতেছে হচ্ছে কি এক্সট্রা যেটুকু আমার হচ্ছে মোমেন্ট বেঁচে থাকে। তো বেঁচে থাকে হচ্ছে আমার 475 কিলো পাউন্ড ইঞ্চ। তো এখানে হচ্ছে আমার স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর, এটা বলা হয়েছে আর কি, এটা তো আমি মানে বলে দিয়েছি। তো স্টিল ক্যালকুলেশন ডিটেল, এখন আমার হচ্ছে স্টিল ক্যালকুলেশন ডিটেলে আসতে হবে। হিয়ার D is 16 ইঞ্চ and D prime is 2.5। ওই যে আগের ম্যাথে বলেছি যে D prime কিছু যদি দেয়া না থাকে তাহলে 2.5, আর D এর ভ্যালু হচ্ছে টোটাল থেকে 4 ইঞ্চি মার্কস। তো এটা ছিল 16 ইঞ্চ, ঠিক আছে। এখন আমরা কি বের করবো, আমরা হচ্ছে কম্প্রেশন স্টিলের জন্য স্টিলের যে রেশিও সেটা বের করবো, A প্রাইম S। তো এটার জন্য আমার ফার্স্ট লাগবে হচ্ছে C এর ভ্যালু, যেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর, ঠিক আছে, আমার বিম থেকে যে নিউট্রাল অ্যাক্সিসের যে ডিসটেন্সটা সেটা। এটার জন্য আমার সূত্র হচ্ছে A/β1। এর ভ্যালু আমি উপর থেকে বের করে এনেছি, এই যেটা হচ্ছে আমার এর ভ্যালু 5.12। তো 5.12 আর হচ্ছে β1 হচ্ছে 0.85 করলে আমার আসছে সি ভ্যালু হচ্ছে 6.02 ইঞ্চি। এখন আমাকে ক্যালকুলেট দ্য স্ট্রেন ইন দ্য কম্প্রেশন। এখন স্ট্রেনের ভ্যালু বের করবো। স্ট্রেনের ভ্যালু হচ্ছে এপসাইলন S প্রাইম ইকুয়ালস টু C মাইনাস D প্রাইম বাই C ইনটু এপসাইলন C। এখানে আমাদের এপসাইলন C যে দেওয়া আছে এটা কিন্তু আমাদের 0.003 সবসময় ফিক্স, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো আমরা বসালাম, বসানোর পরে আমাদের এটা আসলো। দেন এখান থেকে আমরা বের করবো হচ্ছে স্ট্রেস ইন দ্য কম্প্রেশন স্টিল। স্ট্রেস ইন দ্য কম্প্রেশন স্টিলের জন্য আমাদের কি, যে এপসাইলন প্রাইম S ইনটু হচ্ছে ES, ঠিক আছে। এই ES কিন্তু হচ্ছে আমার মুখস্থ বানাবার 29 ইনটু 10⁶। এইটা দ্বারা গুণ করলে আমার আসতে হচ্ছে 50 KSI। এটা হচ্ছে আমার কি স্টিলের স্ট্রেসের লিমিট। তো আমার প্রশ্নে দেওয়া ছিল যে আমার স্টিল 60 KSI হ্যান্ডেল করতে পারে, কিন্তু আমার স্টিলে 50 KSI স্ট্রেস পড়েছে, যার মানে এটি সেফ। তো এরপর আমরা আসি নাও ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড এরিয়া অফ দ্য কম্প্রেশন স্টিল AS প্রাইম। সো S প্রাইম ইন্টু FS প্রাইম D মাইনাস D প্রাইম। এখানে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি, সবগুলো ভ্যালু বসানোর পরে আমার ভ্যালু আসছে 0.704 ইঞ্চি স্কোয়ার। সো ইউজ টু 6 নং বার্স, এটা ইউজ করলে আমার কি 0.88 হয়ে যাচ্ছে, তাহলে আমার কি যেই রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করতেছে। দেন আমাকে ক্যালকুলেট টেনসাইল স্টিলের জন্য আমার সূত্র হচ্ছে AS1 প্লাস AS প্রাইম FS প্রাইম বাই FY। সো সব জায়গায় আমরা সবগুলো ভ্যালু বসালাম, সবগুলো সূত্রের ভ্যালু বসালাম, বসানোর পরে আমাদের আসছে হচ্ছে 3.49 ইঞ্চি স্কোয়ার। সো এটার জন্য আমার কি করলাম, আমি হচ্ছে 4টা 9 নং বার দিয়ে দিলাম। 4টা 9 নং বার মানে হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটাই কি, এটা হচ্ছে আমার ফাইনাল যে অ্যাজাম্পশন ছিল বা ফাইনাল যে ডিজাইন ছিল সেটাই। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফাইনালে আবার এটা চেক দিব, ঠিক আছে, যে এটা যে আমরা এগুলো বসালাম, এগুলো বসানোর ফলে আমাদের অনেক কিছু ঘুরে গেছে, ঘোরাটা কি আসলে ঠিক হয়েছে কিনা, মানে আমাদের লিমিটেশনের মধ্যে আছে কিনা, সেফ লিমিটের। তো আমরা কি করলাম, আমরা এখন রিভার্স ক্যালকুলেশন শুরু করব। রিভার্স ক্যালকুলেশন শুরুটা করতেছি আমরা এখান থেকে, যে আমরা আবার AS1, ঠিক আছে, এটা আমরা বের করবো। রিক্যালকুলেট AS1 এর সূত্রের জন্য AS মাইনাস AS প্রাইম FS প্রাইম বাই FY। এখানে আমার AS হচ্ছে আমার লাগতো কত, আমার লাগতো হচ্ছে 3.49, আর আমরা দিয়েছি হচ্ছে 4, তো আমরা এখানে 4 বসাবো এবার। এবং মাইনাস AS প্রাইম যেটা, সেটা হচ্ছে আমার এই যে উপরের এখানে হিসাবে আছে, এই যে আমার লাগতো হচ্ছে 0.704, আমরা দিয়েছি 0.88, তো আমরা এখন 0.88 বসাবো, হয়ে গেল এই যে 0.88। আর বাকি দুটো যা ছিল তাই, FS প্রাইম 50 পেয়েছি এবং FY হচ্ছে 60। তো এটা দিলে আমরা যেটা পাচ্ছি যে আমাদের 3.27 ইঞ্চি স্কোয়ার এই পরিমাণ স্টিল হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দিচ্ছি, যেটা আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে অনেক বেশি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 2.9 ইঞ্চি স্কোয়ার। যদি একটু দেখিয়ে দিই আপনাদের যে কোথায় ছিল এটা, এই যে 2.90 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে, এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট এবং আমাদের হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে বেশি দেওয়া হয়েছে, যেটা আর কি এখনো পর্যন্ত ঠিক আছে। রিক্যালকুলেট দ্য স্ট্রেস ব্লক ফ্যাক্টর A এন্ড নিউট্রাল অ্যাক্সিস C। তো আমরা এখানে আবার আগের মতো কি করলাম, আমরা হচ্ছে এগুলোতে রিক্যালকুলেট করা শুরু করলাম। AS1 এর এখানে আমরা হচ্ছে 3.27
বসাচ্ছি। এই যে 3.27 যেটা আমরা পেয়েছি, 3.27 বসিয়ে আমরা এখানে 5.77 ইঞ্চি পেয়েছি এবং সির ভ্যালুতে আমরা এই ভ্যালুটা বসিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 6.79 ইঞ্চি। রিক্যালকুলেট দ্য স্ট্রেইন অ্যান্ড স্ট্রেস ইন দ্য কম্প্রেশন স্টিল। এখন আমরা আবার কম্প্রেশন পর্যন্ত যাব স্টিলের, যে সরি স্ট্রেস পর্যন্ত যাব স্টিলের, যে কি আসে দেখি। সো ES প্রাইম ইজ ইকুয়ালস টু C মাইনাস D প্রাইম বাই C ইনটু এপসিলন C। ঠিক আছে? এখানে আমরা এই যে এই ভ্যালুগুলো এখান থেকে মাত্র যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো বসাবো। আর D প্রাইম তো সবসময় আমরা বলেছি আননোন কেসে 2.5 ইঞ্চ ধরে নেই। আর এটাও আমাদের সবসময় ফিক্স থাকবে 0.003। এটা হচ্ছে আমাদের কংক্রিটের স্ট্রেন। তো এটা আমাদের আসতে হচ্ছে 0.0019। এরপরে এই ভ্যালুটা আমরা বসিয়ে আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা কিন্তু আমাদের যে 29 ইনটু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? এই যে এই ভ্যালুটা ES এর ভ্যালুটা। তো এটা আসলে আমাদের আসছে 55 KSI। ঠিক আছে? অর্থাৎ আমার বলতেছে যে আমার স্টিলটা আসলে 55 KSI পাওয়ারটা হ্যান্ডেল করতে পারবে এবং যেটা হচ্ছে আমার ক্যালকুলেশনে যেটা পেয়েছি যে আমার 50 KSI টা হ্যান্ডেল করতে হবে তার চেয়ে 5 KSI বেশি। অর্থাৎ আমার এই কন্ডিশনটা ওকে। ঠিক আছে? আমার কন্ডিশনটা একদমই ওকে। এখন ঘটনা হলো আমরা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরটা ক্যালকুলেট করি কোনটার বেসিসে? আমরা যদি একটু উপরে চিত্রে যাই, আমরা কিন্তু যে এইটার বেসিসে ক্যালকুলেটটা করে থাকি। তাই না? এইটার বেসিসে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি খুব এক্সট্রিম কেস চিন্তা করতে চাই তাহলে আমরা এই লাস্টের যে স্টিলটা আছে এই স্টিলটার বেসিসে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই বিমটা আসলে এক্সট্রিম কেসে কি হ্যান্ডেল করতে পারে। এই জিনিসটা এখানে লেখা আছে যে সিন্স দ্য বার্স আর ইন টু রোস দ্য টেনসাইল স্ট্রেন এট দ্য এক্সট্রিম টেনশন স্টিল লেয়ার। ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার এক্সট্রিম টেনশন স্টিল লেয়ার লাস্টেরটা। মাস্ট বি ইভ্যালুয়েটেড টু ডিটারমাইন দ্য এক্সাক্ট স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর। এই স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরটা বের করার জন্য আমার এক্সট্রিম টেনশন লেয়ার স্টিলের ডিটির ভ্যালুটা লাগবে। তো আমরা দেখি যে এই ডিটির ভ্যালুটা কিভাবে এসেছে। তো এটার জন্য আমাদের হচ্ছে এখানে এটা একটু ভুল লেখা আছে, এটা হচ্ছে 1.5 হবে। ঠিক আছে? এটা 1.25 লেখা। তো এখানে আসলে কিভাবে ঘটনাটা ঘটেছে আমরা একটু যদি দেখতে চাই যে আমাদের হচ্ছে এখানে আমরা কি পাই যে আমাদের এটুকু ডিসটেন্সটা এখান থেকে এই লাস্ট পর্যন্ত এটুকু আমাদের 4 ইঞ্চি না? আর এখানে যে আমাদের ক্লিয়ার কভার, এই ক্লিয়ার কভারকে আমরা নরমালি বলি হচ্ছে এটা হচ্ছে আমাদের দেড় ইঞ্চি। ঠিক আছে? ক্লিয়ার কভারটা দেড় ইঞ্চি। তাহলে আমার এই অংশটুকু কত থাকে? এই অংশটুকু থাকে হচ্ছে আমার 2.5 ইঞ্চি। তাই না? 2.5। এখন এই যে এই লাইন চলে গেছে এবং এই লাইন চলে গেছে, এই দুটার যে মাঝের পোরশনটা যাবে, মাঝের যে লাইনটা যাবে সেটাই আমার হবে হচ্ছে এক্সট্রিম টেনশন স্টিলের লেয়ার। অর্থাৎ আমার এখানে তাহলে কি করতে হলো? আমার 4 থেকে 1.5 মাইনাস দিতে হবে। তাহলে আমি এইটুকু আর এইটুকু পেয়ে যাবো, যে এইটুকু আর হচ্ছে এইটুকু। আর এর যে মাঝের অংশ সেটা আমার লাগবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সেই কাজটাই এখানে করছি কি 4 থেকে 1.5 মাইনাস দিছে এবং 2 দিয়ে ভাগ দিছে। এটা করলে আমার কি আসে? এটা করলে আমার আসে হচ্ছে 1.25। তাহলে আমরা কি করব? সেই 16 র সাথে 1.25 টা যোগ করে দেব। তাহলে এটা যোগ করলেই আমার চলে আসছে হচ্ছে 17.25 ইঞ্চি। এটা তারপরে আমরা কি এপসিলন টি তে বসাবো, ডিটি মাইনাস সি বাই সি। এখানে বসালে আমাদের এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই এপসিলন টির ভ্যালুটা আমাদের কত? 0.0046, যেটা হচ্ছে 0.002 থেকে 0.005 এর মাঝে আছে। অর্থাৎ আমরা এখন এসিআই ট্রানজিশন ফর্মুলাটা ইউজ করে আমাদের হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা বের করব। তো এই ফর্মুলা হচ্ছে 0.438 প্লাস 83.3 এপসিলন টি। তো এখানে আমরা ভ্যালুটা বসালে আমাদের এটা আসছে 0.87। এখন 0.87 টা আমরা হচ্ছে সর্বশেষ আমাদের যে মোমেন্টের ক্যাপাসিটি থাকবে সেখানে বসাবো। তার আগে আমরা হচ্ছে নমিনাল মোমেন্টটাকে বের করে নিই। নমিনাল মোমেন্টের জন্য আমাদের হচ্ছে এখানে কি সূত্র আছে? এটা হচ্ছে আমার নমিনাল মোমেন্টের সূত্রের যোগফল আমার এখানে বসাতে হবে এবং এই যোগফলটাকে আমরা হচ্ছে এই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের আল্টিমেট ক্যাপাসিটিটাও চলে আসবে। সেটা হচ্ছে আমার কত? 2807, যেটা আমার কত থেকে বেশি? 2532 থেকে প্রায় আনুমানিক 300 বেশি। যেহেতু এটা আমার বেশি, অর্থাৎ আমি যে বিমটা ডিজাইন করেছি সেই বিমটা সম্পূর্ণ নিরাপদ। এখন যে ঘটনাটা ঘটতে হবে সেটা হচ্ছে যে আমার বারগুলো কি ছিল? বারগুলো কি এটা এখানে দেখিয়ে দিয়েছি যে 2টা আমার 6 নং বার, নিচের যে 4টা সেটা হচ্ছে আমার 9 নং বার। আর এটা টোটালটা 20, এটা 16, এটা 10। ঠিক আছে? আর এই যে এখানে আমার ক্লিয়ার কভার দেড় ইঞ্চি। এই ছিল হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশনটা। ঠিক আছে? তো আমরা এখন পরের ম্যাথটা দেখব। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 7। এটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিস ম্যাথ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিসের ম্যাথ। এই ম্যাথে আমাদেরকে রিইনফোর্সমেন্ট ডিটেইল দেওয়া থাকবে। আমাদের বের করতে হবে যে এই বিমটা কি রেজিস্ট করতে পারবে কিনা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মোমেন্ট। এ রেক্ট্যাঙ্গুলার বিম 12 ইঞ্চি ওয়াইড অ্যান্ড হ্যাভিং ইফেক্টিভ ডেপথ টু দ্য সেন্টার অফ দ্য টেনসাইল রিইনফোর্সমেন্ট ইজ 24 ইঞ্চ। দ্য টেনসাইল রিইনফোর্সমেন্ট হ্যাভ 6টা 10 নং বার ইন 2 রোস। মানে আমাকে বলছে যে এরকম হচ্ছে আমার এটা। ঠিক আছে? এখানে হচ্ছে আমার 1 2 3 1 2 1 2 আর 3। ঠিক আছে? যেরকম আমার 2টা রোতে রিইনফোর্সমেন্ট দেয়া আছে, ঠিক একই সাথে আমার কম্প্রেশন জোনেও রিইনফোর্সমেন্টটা দেয়া আছে। আবার এখানে ডেপথটা দিয়ে দিছে। টোটাল ডেপথ কি দেওয়া আছে? টোটালটা হয়তো দেয়নি। এখানে আমার দিছে হচ্ছে ইফেক্টিভ ডেপথটা। ইফেক্টিভ ডেপথটা আমার এখানে কত দিছে? দিছে হচ্ছে 24 ইঞ্চি। ঠিক আছে? 24 ইঞ্চি। আর এই যে এটা হচ্ছে আমার কত? 12। এটা হচ্ছে আমার 12 ইঞ্চি। আর এখানে আমার বারগুলো বলছে 6টা 10 এমএম বার এটুকুতে ইউজ করছে। আর কম্প্রেশন জোনে আমার 2টা 8 এমএম বার ইউজ করছে। এখানে 3টা না, এখানে 3টা দিছি, সরি। এখানে 3টা হবে না, এখানে হবে 2টা। ঠিক আছে? এখানে 2টা 8 এমএম বার ইউজ করছে। এন্ড প্লেস 2.5 ইঞ্চ ফ্রম দ্য কম্প্রেশন ফেস। মানে এই যে আমার কম্প্রেশন যে ফেজ আছে, মানে এই যে এখান থেকে এইটুকু যে ডিসটেন্স, এটা হচ্ছে আমার 2.5 ইঞ্চ। ইফ Fy is equals to 60 KSI, Fy দিছে মানে আমার করতে হবে কিসের? USD। ঠিক আছে? Fy মানে USD। F prime C is equals to 5 KSI, calculate the design moment capacity of the beam। মানে এই বিমটা আমার হচ্ছে কতটুকু মোমেন্ট রেজিস্ট করতে পারবে এই জিনিসটা আমার এখানে বলছে। এর বদলে আরো একটা জিনিসও থাকতে পারে প্রশ্নে, যে একটা নির্দিষ্ট
মোমেন্ট দিয়ে আমাকে বললো যে এই মোমেন্টটা কি এ রেজিস্ট করতে পারবে কিনা। একই আমার মেইন কনসেপ্ট এটাই যে আমরা আগে মোমেন্ট ক্যাপাসিটি বের করবো, তারপরে আমরা কমেন্ট করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমরা কি করব, ডিটারমাইন দ্য স্টিল রেশিওস। ফার্স্ট উই ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল রিইনফোর্সমেন্ট রেশিওস ফর বোথ টেনশন স্টিল এন্ড কম্প্রেশন স্টিল রেশিও। ঠিক আছে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে রো প্রাইম। তো টেনশন স্টিল এরিয়ার জন্য আমরা কি দেখতে পাই যে 6টা আমাদের 10 নং বার ইউজ করা হয়েছে, যেটার এরিয়া হচ্ছে 1.27 ইঞ্চি স্কয়ার, তাহলে টোটাল ইঞ্চি স্কয়ার আসে 7.62 ইঞ্চি স্কয়ার। কম্প্রেশনে আমরা দুইটা কত 8 নং ইউজ করছি, যেটা হচ্ছে 0.79 ইঞ্চি স্কয়ার এরিয়া, তাহলে টোটাল আসছে 1.58 ইঞ্চি স্কয়ার। ফাইন্ড দ্য রেশিওস। এখন আমার লাগবে হচ্ছে স্টিল রেশিও। টেনসাইল স্টিলের জন্য এস/বিডি ভ্যালুগুলো বসালাম, আর হচ্ছে কম্প্রেশনের জন্য ভ্যালুগুলো বসালাম, দুইটা ভ্যালু চলে এসেছে। এখন আমরা দেখবো যে চেক ইফ এ ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম ইজ রিকোয়ার্ড। এখন আমরা দেখবো যে এখানে কি আসলে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট লাগতো কিনা। তো সূত্র হচ্ছে রো ম্যাক্স ইকুয়ালস টু 0.85 ইনটু বিটা 1 ইনটু এফ প্রাইম সি বাই এফ ওয়াই এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এখন আমাদের খেয়াল করতে হবে যে আগের ম্যাথগুলোতে আমরা এপসাইলন টির ভ্যালু ইউজ করেছিলাম 0.005, কারণ সেগুলো ছিল ডিজাইনের ম্যাথ। এখন আমরা করতেছি অ্যানালাইসিসের ম্যাথ, এই জন্য এখন আমাদের ইউজ করতে হবে 0.004। সো ভ্যালুগুলো আমরা ইনপুট দিলাম। এখানে আমাদের খেয়াল করতে হবে বিটা 1 এর ভ্যালু আমরা দিয়েছি 0.80। এখন ঘটনাটা কেন 0.80 দেওয়ার রিজন হচ্ছে যে আমরা যখন বিটা 1 4000 পিএসআই যখন হচ্ছে আমাদের কি থাকবে কংক্রিটের স্ট্রেন্থ, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এফ প্রাইম সি বলি আমরা। এফ প্রাইম সি যখন আমাদের 4000 পিএসআই থাকবে, তখন আমাদের বিটা 1 এর ভ্যালু হবে হচ্ছে 0.85। এরপরে প্রতি 1000 পিএসআই আমাদের হচ্ছে যোগ হবে, আর আমাদের এখান থেকে মাইনাস হবে হচ্ছে 0.05 করে। বুঝে গেছে, একদম সিম্পল হিসাব। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে কংক্রিটের স্ট্রেন্থ দিয়েছে 5000 পিএসআই। সো যেহেতু এখানে 1000 যোগ করেছে, আমাদের এখানে মাইনাস করতে হবে হচ্ছে 0.05। তো এটার ভ্যালু আসছে 0.80। 6000 হলে এখানে 0.1 মাইনাস করতে হতো, উত্তর আসতো 0.75। সো এইভাবে আর কি আমরা রেশিওটা করলাম। এখন আমাদের রেশিও এসেছে 0.046, বিকজ আওয়ার অ্যাকচুয়াল টেনশন স্টিল রেশিও যেটা হচ্ছে আমার কত 0.0265, এটা হচ্ছে আমার কি ছিল, এটা ছিল আমার অ্যাকচুয়াল স্টিল রেশিও। এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্টিল রেশিও, আর এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টিল রেশিও। সো এখানে আমার অ্যাকচুয়াল স্টিল রেশিও গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম অ্যালাউড স্টিল রেশিও। অর্থাৎ এটা মূলত আমার বোঝায় যে আমার এই কংক্রিটটাকে বা এই বিমটাকে বাঁচানোর জন্য আমার যতটুকু স্টিল দিতে হবে, অতটুকু স্টিল আসলে আমি দিতে পারবো না। আমার ম্যাক্সিমাম বলতেছে যে আমি এইটুকুই ম্যাক্সিমাম দিতে পারবো, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখতেছি কি আমার লাগবে হচ্ছে এত, কিন্তু এত তো আমি দিতে পারবো না। অর্থাৎ আমার এখানে কি করতে হবে, আমার এখানে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম ইউজ করতে হবে, যেন আমি উপরেও বিম দিতে পারি, নিচেও বিম দিতে পারি। বোঝা গেছে? এখানে তাহলে সিস্টেমটা কি, এখানে সিস্টেমটা হচ্ছে আমরা নিজের স্টিল রেশিওটা বের করব এবং আমার ম্যাক্সিমাম যতটুকু স্টিল রেশিও দিতে পারি সেটা বের করবো এবং কম্পেয়ার করবো যে আমার নিজের স্টিলটা কি গ্রেটার কে। যদি গ্রেটার হয় তাহলে আমার ডাব্লিউ রিইনফোর্স বিম লাগবে, আর যদি লোয়ার হয় তাহলে লাগবে না। এরপর আমরা দেখবো হচ্ছে চেকিং ইয়েল্ডিং অফ কম্প্রেশন স্টিল। ঠিক আছে, এখন এই ইয়েল্ডিং অফ কম্প্রেশন স্টিল কি, এটা একটু বুঝতে হবে, এটা একটু কমপ্লেক্স জিনিস। তো আমরা আগে ফার্স্টে দেখি যে কোনটা কি করতেছি। আমরা ফার্স্ট হচ্ছে একটা লিমিটিং রেশিও রো বার সিওয়াই এখানে বের করতেছি। এটা কি, রো বার সিওয়াই হচ্ছে একটা স্টিল রেশিও, যেটা মূলত আমার ডিফাইন করে যে আমার এই বারটা ইয়েল্ড হবে কি হবে না। ইয়েল্ড মানে কি, ইয়েল্ড মানে হচ্ছে যে আমরা যে একটা স্টেস্টিং ডায়াগ্রাম পড়েছিলাম না, যে অনেকটা এরকম এরকম। তো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট এখানে আমাদের ছিল না একটা ইয়েল্ডিং পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট থেকে আমাদের হুক স্লটটা মেইনটেইন করে সেই পয়েন্ট পর্যন্ত আর কি ইয়েল্ডিং পয়েন্ট বলা। তো আমি একটু ভুলও হতে পারি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ওই পয়েন্টটা ক্রস করার পরে তারপর একটা পয়েন্টে গেলে আর হচ্ছে হুক স্লটটা কাজ করে। ঠিক আছে, ওই কাজ চেক করে না সেই পর্যন্ত না, আমরা অতদূর যাবো না। আমরা চেয়েছি যে পর্যন্ত কাজ করে সেই পর্যন্ত নিয়ে আমাদের হচ্ছে এই জিনিসটা চেক দিতে হবে। অর্থাৎ এখন আমরা যে এই ভ্যালুটা বের করবো, এই ভ্যালুটা যদি ক্রস করে যায়, এই ভ্যালুটা যদি আমাদের স্টিল রেশিও ক্রস করে, আমাদের যে অ্যাকচুয়াল স্টিল রেশিও যদি ক্রস করে, এর মানে আমাদের স্টিলটা ইয়েল্ড হবে, অর্থাৎ যে এই লিমিটটা চলে যাবে, এই লিমিটটা বাড়ি চলে যাবে। আর যদি ক্রস না করে, তার মানে স্টিলটা ইয়েল্ড হবে না, অর্থাৎ এটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই থাকে। এখন আমরা একটু দেখি জিনিসটা কিভাবে কাজ করছে। 0.85 ইন্টু বিটা 1 ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই ইন্টু ডি প্রাইম বাই ডি ইন্টু এপসাইলন সি বাই এপসাইলন সি মাইনাস এপসাইলন ওয়াই প্লাস রো প্রাইম। অনেক বড় একটা সূত্র, ভ্যালুগুলো সব সুন্দর মতো বসেছে, সুন্দর মতো বসেছে। যে এটা এখানে এই এপসাইলন ওয়াই ভ্যালুটা কিন্তু এই যে নিচে বের করে দেওয়া হয়েছে। আমাদের রো বার সিওয়াই এই ভ্যালুটা আমাদের এখানে এসেছে 0.0245। আমাদের শর্ত হচ্ছে যদি আমাদের মেইন যে স্টিল রেশিওটা, যেটা রো এর ভ্যালু, এই যে আমাদের এখানে রো এর ভ্যালু, যেটা এই যে রো এর ভ্যালু, এটা এই রো এর ভ্যালু যদি আমাদের এই ভ্যালুর চেয়ে কম হতো বা কম হয়, তাহলে এটা হচ্ছে হুকস ল মেইনটেইন করবে, এবং হুকস ল মেইনটেইন করলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই ফর্মুলারও আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এই যে ইএস প্রাইম, যেটা এটা একটু খেয়াল করতে হবে। আমাদের ম্যাথে কিন্তু এই অংশটা নাই, কিন্তু আমাদের যদি ম্যাথটা একটু ঘুরে যেত তাহলে কিন্তু এই অংশটা লাগতো। এপসাইলন সি ইন্টু আর হচ্ছে সি মাইনাস ডি প্রাইম বাই সি। অর্থাৎ আমরা নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার হচ্ছে যে কম্প্রেশন স্টিলের যে ডিসটেন্সটা ইফেক্টিভ ডেপথ, যেটা আমরা 2.5 ইঞ্চ বলতাম, সেটা ম্যানেজ দিয়ে আবার নিউট্রাল অ্যাক্সিসের একে ভাগ দিয়ে আমার এপসাইলন সি, এটার ভ্যালু কিন্তু আমাদের হচ্ছে 0.003 এটা বসাতে হবে। তো আমরা এখন দেখি আমাদের কি এসেছে। আমাদের তো ভ্যালু আসলে বেশি, আমাদের কাছে যেটা হয়েছে যে আমাদের আসলে রো এর ভ্যালুটা 0.0265 ইজ গ্রেটার দেন রো বার সিওয়াই 0.0245। ধরতে আমাদের এটা গ্রেটার, সেজন্য এটা আমাদের বোঝাচ্ছে যে কারণ এরকম কোনো পজিশন আছে, অর্থাৎ এয়ার হুকস ল মেইনটেইন করবে। যেহেতু এয়ার হুকস ল মেইনটেইন করবে না, অর্থাৎ আমার এখানে কম্প্রেশন স্টিলে ইয়েল্ড হবে, তো আমরা এই কেসে আমাদের এফএস প্রাইমের যে ভ্যালুটা, সেটা আমরা ডিরেক্ট সরাসরি এফ ওয়াই যে ভ্যালু সেটাই ঘরে নিব, 60 কেসে। যদি আমাদের এটা
এর ছোট আসতো ভ্যালুটা 0.26025 এর বদলে 0.1 আসতো, 0.01। তাহলে আমাদের এই যে এই সূত্রে বসিয়ে আমাদের এফএস প্রাইমের ভ্যালুটা বের করা লাগতো। এবং তখন কিন্তু এটার জন্য যে সূত্র সেটা কিন্তু আমি লিখে দিয়েছি যে এপসাইলন সি ইনটু সি মাইনাস ডি প্রাইম বাই ডি, যেখানে এপসাইলন সি হচ্ছে আমাদের 0.003 কংক্রিট স্কিন, সি হচ্ছে আমাদের রিডাক্টর এক্সেসিভ ডেপথ, আর ডি প্রাইম হচ্ছে কম্প্রেশন স্কিলের, আর হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এটা হচ্ছে 2.5। তো এখন আমরা দেখি আমাদের তাহলে এই পেজটা আশা করি বোঝা হয়ে গেছে। এই বিটার কাহিনীও আমি আগের পেজেই ব্যাখ্যা করে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেট নমিনাল মোমেন্ট বের করব। সো নমিনাল মোমেন্ট বের করার জন্য এর ভ্যালু দিলাম a ইকুয়ালস টু as মাইনাস s প্রাইম। s প্রাইম মানে হচ্ছে আমাদের কি কম্প্রেশনের জন্য, আর as মানে হচ্ছে টেনশনের জন্য আমাদের যে এরিয়া। কিন্তু এত 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 আমরা এরিয়াগুলো বসালাম, ভ্যালুগুলো সব বসাচ্ছি এক এক করে, ঠিক আছে? আপনারা মিলিয়ে নেবেন ভ্যালুগুলো, বসালে আমরা আসছে 7.11 হবে। The nominal moment Mn is sum of the two internal couples, the compression steel resisting part of the tension and the concrete resisting the rest. তো এটা হচ্ছে আমাদের দুইটা প্রশ্নের জন্য লেখা আছে। তো এই অংশটা হচ্ছে আমাদের এই যে এই পোর্শনটুকু, যে কম্প্রেশন স্কিল রেজিস্টিং পার্ট অফ দ্য টেনশন, মানে আমার কম্প্রেশন স্কিলটা টেনশনের যে পার্টটা রেজিস্ট করতেছে সেটা হচ্ছে আমার এই অংশটুকু, এবং অ্যান্ড দ্য কংক্রিট রেজিস্টিং দ্য রেস্ট, শুধুমাত্র কংক্রিট আমার যে বাকিটুকু রেজিস্ট করবে সেই অংশটা হচ্ছে আমার এই পার্টটুকু। তো এই অংশগুলোতে আমরা কি আমাদের সূত্রগুলো ঢালাওভাবে বসিয়ে ক্যালকুলেশন করব, এবং আমাদের ভ্যালু আসতেছে 9450 কিলো পাউন্ড ইঞ্চ। এটা হচ্ছে আমাদের নমিনাল মোমেন্ট, ঠিক আছে? আমরা কিন্তু এখনো মেইনটাতে আসিনি। আমাদের মেইনের জন্য লাগবে স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর। তো স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টরের জন্য আমাদের কি বিভিন্ন ভ্যালু লাগবে, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ লাগবে c ইকুয়ালস টু a বাই বিটা 1। এখান থেকে আমরা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ পেলাম। এরপরে এখান থেকে আমরা কি বের করবো, এপসাইলন টি অর্থাৎ টেনসাইল স্ট্রেন, সেটার ভ্যালু আসবে 0.0051। এরপরে আমাদের আবার যেতে হবে কি, যেহেতু এই ভ্যালুটা গ্রেটার দেন 0.005, এর মানে হচ্ছে আমাদের এটার ভ্যালু ডিরেক্ট আমরা 0.9 নিতে পারি। যদি এটা মাঝখানে আসতো তাহলে আমরা কি নিতাম হচ্ছে ট্রানজিশন ফর্মুলাটা, এসিআই ট্রানজিশন ফর্মুলাটা ব্যবহার করব। আগে ম্যাথটাতে যেটা করেছি এই যে এসিআই ট্রানজিশন ফর্মুলা, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো আমরা যা আছে তাই করলাম। এরপর ফাইনাল ডিজাইন মোমেন্ট। এখন আমাদের ফাইনাল ডিজাইন মোমেন্টে 0.9 দিয়ে আগের যে নমিনাল মোমেন্টটা পেয়েছি তাকে গুণ দিব 8505 কিলো পাউন্ড ইঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। তো ওইটাই ছিল আমার অ্যান্সার। আর এখানে একটু হালকা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে আসলে স্ট্রেনের ভ্যালার কি করলে কি পায়, ঠিক আছে? এটা প্রশ্নের ভিতরের অংশ না, উত্তর আমার এখানেই শেষ, এখানে আমার উত্তরটা শেষ। ঘটনাটা হচ্ছে এরকম যে আমার যদি টেনসাইল স্ট্রেন 0.005 এর উপরে ওঠে তাহলে আমার জিনিসটা বোঝায় যে এটা হচ্ছে ফুললি ডাক্টাইল ম্যাটেরিয়াল। এটার স্ট্রেসের এটা হচ্ছে স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর ভ্যালু 0.9। যখন এটা আমার এই 3 থেকে 5 এর মধ্যে থাকে তখন এটা হচ্ছে আমার ডাক্টাইল প্লাস ব্রিটেল, ঠিক আছে? এখানে আমার দুইটা ক্যারেক্টারই শো করে। সো এটা 0.9 থেকে 0.65। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমার 0.003 নিচে, এর নিচে যদি যায় তাহলে এটা আসলে কম্প্রেশন কন্ট্রোলড। এটা হচ্ছে আমাকে কমপ্লিট ক্র্যাশ করবে আমার স্টিলটার আগেই। সো এটা কি ডেঞ্জারাস পজিশন, এটা ভঙ্গুর বলা হয় আর কি, যে আমার এখানে বেন্ডই করবে না, বেন্ড করার আগে সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এটার ক্ষেত্রে 0.65 হচ্ছে এটা লিমিট, ঠিক আছে? তো এখন আমরা লাস্ট ম্যাথটা দেখবো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নং 8। এটা আমাদের এই ভিডিওরও লাস্ট ম্যাথ এবং এই বিমেরও লাস্ট ম্যাথ। তো এটা হচ্ছে আমাদের কি একটা অ্যানালাইসিস প্রবলেম। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস প্রবলেম। কি দেওয়া আছে, উইথ দেওয়া আছে 12 ইঞ্চি, আর ডেপথ দেওয়া আছে 18 ইঞ্চি টু টেনসাইল রিইনফোর্সমেন্ট। 4টা বার দেওয়া আছে টেনশনে 10 নাম্বার, 3টা বার দেওয়া আছে আর কম্প্রেশনে 8 নাম্বার, আর টপ ফাইবার টু কম্প্রেশন হচ্ছে 2.5 ইঞ্চ। মানে মেইনলি এরকম বুঝাইছে যে আমার 4টা টেনশনে দিচ্ছে তাহলে কি এরকম 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 এরকম, আর 3টা হচ্ছে আমার কি দেওয়া আছে কম্প্রেশন, তাহলে এরকম একটা অবস্থা আছে, ঠিক আছে? আর টপ থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 2.5 ইঞ্চ, ঠিক আছে? এই জিনিসটা দিছে। এফএস দিছে, এফ প্রাইম সি দিছে, এফসি দিছে, ঠিক আছে? এই এফ প্রাইম সি কিন্তু 0.45 দিয়ে গুণ করলেই কিন্তু আমার এই যে জিনিসটা চলে আসে, ঠিক আছে? জিনিসটা চলে আসে। এফএস হচ্ছে আমার 24,000 পিএসআই। এখন এফএস দেওয়ার মানে কি বলছিলাম, এফএস দেওয়ার মানে ডাব্লিউএসডি। তো এই ম্যাথটা ডাব্লিউএসডি তে করতে হবে, ঠিক আছে? ডাব্লিউএসডি। তার উপর আবার এখানে আমাকে বলে দিয়েছিল যে অ্যালাউয়েবল ওয়ার্কিং মোমেন্ট। ওয়ার্কিং মোমেন্ট কথাটা উল্লেখ থাকলেও আমরা ম্যাথ ডাব্লিউএসডি তে করি। তো আমরা কি করলাম, এন আর কে জে, বিস্তারিত কিছু বুঝাবো না কারণ এগুলো আমরা করে এসেছি বারবার। এই ভ্যালুগুলো বের করলাম। এরপরে আমরা কি করব, রিভারের এরিয়া বের করব। রিভারের এরিয়ার জন্য টেনসাইলে আমার 4টা ছিল 10 নং বার, আর কম্প্রেশন ছিল 3টা 8 নং বার। এরিয়া কত লিখে দিয়েছি 5.08 আর 2.37। এরপর আমরা করবো কি, যে আমাদের এখানে ডাবলি রিইনফোর্স বিম লাগবে কিনা এটা বোঝার চেষ্টা করি। তো এটা বোঝার জন্য আমরা কিভাবে কি করবো, আর ফার্স্ট হচ্ছে মোমেন্ট বের করবো, যে আমাদের সিঙ্গেল যে টেনশন অংশ আছে এই টেনশন অংশ কতটুকু মোমেন্ট নিতে পারে। তো আমরা ভ্যালুগুলো সব বসালাম, যা যা ভ্যালু আছে ভ্যালুগুলো বসালে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1148.18 কিলো পাউন্ড ইঞ্চ। তো এটা হচ্ছে নিতে পারে। এখন আমাদের দেখতে হবে যে আমরা ম্যাক্সিমাম স্টিল দিয়ে কি এই পরিমাণ মোমেন্টটা নিতে পারি কিনা, ঠিক আছে? ব্যাপারটা কি একটু বুঝি। ক্যালকুলেট হাউ মাচ টেনশন স্টিল ইজ নিডেড জাস্ট টু ব্যালেন্স দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ কংক্রিট স্টিল। এই স্ট্রেন্থটা ব্যালেন্স করার জন্য আমার কতটুকু স্টিল লাগবে দেখি। এস ইকুয়ালস টু M1/Fs JD। ভ্যালুগুলো ইনপুট দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 3.04 ইঞ্চি স্কয়ার। এই পরিমাণ আমার স্টিল লাগবে এই যে এটা আছে এটাকে ব্যালেন্স করার জন্য। কিন্তু আমরা কি দেখতেছি, যে আমরা দেখতেছি আমাদের এখানে অলরেডি দেয়া আছে 5.08 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি তো আমার টেনশন জোনে এর চেয়ে বেশি দিতেই পারবো না, ঠিক আছে? এই যে এই টেনশন জোনটাতে এর চেয়ে বেশি তো আমি দিতে পারবো না। এর মানে কি বোঝাচ্ছে, যে এখানে যে এক্সট্রা স্টিলটা আছে, মানে এখানে 5 ইঞ্চি স্কয়ার স্টিল, ওই এক্সট্রা স্টিলটা আসলে আমার দিতে হবে উপরের কম্প্রেশন জোন, অর্থাৎ এটা ডিজাইন করা হয়েছে ডাবল রিইনফোর্সমেন্ট বিম। Since we actually provided এত of tension steel in the beam, এই যে AS is bigger than AS1, the extra steel needs to push against at the top. Top মানে আমাদের কম্প্রেশনে এক্সট্রা স্টিলটা পুশ করে দিতে হবে because the concrete is already maxed out at M1.
a double reinforced beam is required. So আমরা বুঝে গেলাম আমাদের ডাবল রিইনফোর্সমেন্ট বিম লাগবে। Separate the moment in two parts, একটা হচ্ছে মিলিমিটার টোটাল allowable working moment in two separate balancing. M1 হচ্ছে আমার কংক্রিট পুশিং এগেইনস্ট 3.04 ইঞ্চি স্কয়ার দ্য বটম টেনশন। ঠিক আছে? তো বটমের যে স্কিল আছে এখানে হচ্ছে আমার 3.04 ইঞ্চি স্কয়ার লাগবে। আর M2 যেটা সেটা হচ্ছে টপ কম্প্রেশন। এটা হচ্ছে কি আমার বাকি যে অংশটুকু আছে সেটা বাকি অংশটুকু হচ্ছে আমি মাইনাস করে যা পাবো সেই অংশটুকু আমার উপরে এই অংশটা টেনশন হিসেবে কাজ করে। সো আমরা মাইনাসটা করে ফেললাম 5.08 থেকে 3.04 মাইনাস করলে 2.04 ইঞ্চি স্কয়ার। এই উপরের অংশটুকু 2.04 ইঞ্চি স্কয়ার। ক্যালকুলেট দ্য এক্সট্রা মোমেন্ট M2। ঠিক আছে? এখন আমাদের একটু ঘটনা দেখতে হবে যে M2 যে এক্সট্রা মোমেন্ট আছে এই M2 মোমেন্টটা আমরা কিভাবে বসাবো? We must calculate M2 from the both top and bottom tension perspective to see which one is the weakly. অর্থাৎ আমরা এই যে এক্সট্রা মোমেন্টটা আছে এই এক্সট্রা মোমেন্টটা আসলে কোথায় দুর্বল এই জিনিসটা আমাদের বের করতে হবে। মানে এই এক্সট্রা মোমেন্টটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে টাকার মতো বলা যায় যে এর কাছে হয়তো থাকবে 500 টাকা এক্সট্রা হিসাবে, এর কাছে থাকবে হয়তো 400 টাকা এক্সট্রা হিসাবে। এখন কার টাকা আগে ফুরিয়ে যাবে? অবশ্যই 400 টাকাটা, এই 400 টাকা। নাহলে একে হচ্ছে আমার সেফ লিমিট ধরতে হবে। বাট আমি যদি এখান থেকে 400 টাকা চাই তাহলে আমাকে দুইজনই টাকা দিতে পারবে। কিন্তু আমি যদি 500 টাকা চাই সে তো ও তো আর দিতে পারবে না, ও দিতে পারবে। এইজন্য আমার এরকম কেসটাতে মেইনলি এই কাজটাই করতে হচ্ছে যে আমি টপ আর বটম অর্থাৎ কম্প্রেশন আর টেনশন দুই জায়গা থেকেই আমি মোমেন্ট ক্যালকুলেট করব এবং যেটা আমার লোয়েস্ট মোমেন্ট হবে সেটাই হচ্ছে এখানে আমার সেফ ভ্যালু হিসেবে কাউন্ট হবে। তো ফার্স্টে আমরা কি করলাম কম্প্রেশন স্টিলের পার্সপেক্টিভ থেকে দেখছি এখানে আমার ভ্যালুতে সূত্র বসালাম। এই সূত্রের ভিতরে সূত্রের ভ্যালুগুলো বসিয়ে আমি এখানে পাচ্ছি 18.13 KSI। এটা হচ্ছে আমার স্ট্রেস। এই স্ট্রেস থেকে এখন আমি বের করবো হচ্ছে মোমেন্ট। তো মোমেন্টের এখানে সূত্রে স্ট্রেস থেকে মোমেন্ট বের করলাম। এই যে আমার এখানে 2.37 কম্প্রেশন স্টিল এরিয়া। তো ভ্যালুগুলো বসানো হয়েছে এবং এখান থেকে আমি মোমেন্ট পেয়েছি 666.12 কিলো পাউন্ড ইঞ্চ। আর এরপর হচ্ছে আমার লেফট ওভার স্টিল লেফট ওভার স্টিল কতটুকু ছিল? লেফট ওভার স্টিল ছিল হচ্ছে আমার 2.04 ইঞ্চি স্কয়ার। তো এইটা এখন কতটুকু কাজে লাগে এটা আমাদের। তো এটার জন্য আমাদের হচ্ছে ভ্যালুগুলো বসালাম সূত্রে। বসানোর পরে আমাদের আসতেছে হচ্ছে 758.88 কিলো পাউন্ড ইঞ্চ। তাহলে মেইনলি আমি বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে এ হচ্ছে ছোট। ঠিক আছে? যেহেতু এ হচ্ছে ছোট এজন্য আমাদের M2 তে আমরা একে চুজ করে নিই। দেন আমরা কি করব? দেন আমরা জাস্ট দুইটা মোমেন্ট যোগ করে দিব। আগে যে প্রথম প্রাইমারি মোমেন্ট পেয়েছিলাম আর এখানে যে ছোট মোমেন্টটা পেয়েছি দুইটা যোগ করলে এটা হচ্ছে আমার আল্টিমেট ফাইনাল ভ্যালু। এই মোমেন্টটাই হচ্ছে আমার বিমটা রেজিস্ট করতে পারে। আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।